একটা সময় ছিল যখন দেবতারা মানুষের মাঝে রাজত্ব করত। তাদের রক্ত ছিল সোনালী, দেহ ছিল দৈত্যের মতো বিশাল। কিন্তু যখন লোভ আর ক্ষমতার নেশা গ্রাস করে ঈশ্বরকে, তখন জন্ম নেয় এক মহাধ্বংস। প্রেম, প্রতিশোধ আর সাহসের মিছিলে তৈরি হয় এই কাহিনীতে। দেখব কিভাবে এই সাধারণ চোর হয়ে ওঠে নায়ক আর ঈশ্বর হয়ে পড়ে অসহায়। গড অফ ইজিপ্ট, এক যুদ্ধ যা সব বিশ্বাস উল্টে দেয়। তো বন্ধুরা, আজকে এক্সপ্লেন করব 2016 সালে মুক্তিপ্রাপ্ত একটা অ্যাকশন ফ্যান্টাসি মুভি গড অফ ইজিপ্ট নিয়ে। মুভির পুরো গল্প মিশরীয় মাইথোলজির উপর তৈরি। তো আর দেরি না করে চলে যাওয়া যাক মুভির মূল গল্পে। গল্পের শুরুতেই আমাদের একটি ভয়েস ওভারের মাধ্যমে জানিয়ে দেওয়া হয় মানব সভ্যতার জন্মস্থান হচ্ছে মিশরে। আর এটা সত্যি যে আমরা যারা ইতিহাস নিয়ে একটু জ্ঞান রাখি তারা আশা করি এটা তো জানেন, পৃথিবীর সব থেকে পুরাতন সভ্যতার মধ্যে মিশরীয় সভ্যতা একটি। সে যাই হোক, এখানে আরো জানানো হয় এই প্রাচীন সভ্যতায় গডরাও মানব সভ্যতার সাথে বসবাস করত। কিন্তু গডরা সাধারণ মানুষ থেকে অনেকটাই আলাদা। তারা সাধারণ মানুষ থেকে অনেক লম্বা, আর তারা যে কোনো সময় যে কোনো রূপে রূপান্তরিত হতে পারে। এমনকি তাদের শরীরে রক্তের বদলে সোনা প্লাবিত হয়। যাই হোক, এখানে দুই গড সম্পর্কে আমাদেরকে জানিয়ে দেওয়া হয় যারা এই পুরো মিশরের রাজত্ব করত। প্রথমত রায়পুত্র গড অফ লাইফ ওসিরিস, যিনি এই মুহূর্তে নীল নদীর পাড়ে থাকা এই মিশরীয় সভ্যতার উপরে শাসন করেন। দ্বিতীয়ত রায়ের আরেক পুত্র সেট, যার রাজত্বে ছিল মিশরের বাকি সমস্ত মরুভূমি। কিন্তু সে সবসময় চাইতো এই মরুভূমি সহ পুরো মিশরের রাজত্ব। আর এই সুযোগ তখনই আসে যখন ওসিরিস তার একমাত্র পুত্র হোরাসকে তার পিতা মিশরীয় সভ্যতার রাজা হিসাবে ঘোষণা করার সিদ্ধান্ত নেয়। কারণ ঠিক যেদিনই হোরাসকে তার পিতার রাজা হিসাবে স্বীকৃতি দেওয়ার জন্য প্রস্তুত হয়, ঠিক সে সময় তার হিংসা করা ভাই উপস্থিত হয় আর ওসিরিসকে চ্যালেঞ্জ করে তার সাথে লড়াই করার জন্য। কারণ প্রথা অনুযায়ী যে সব থেকে বেশি শক্তিশালী সেই রাজা হওয়ার ক্ষমতা রাখেন। কিন্তু ওসিরিস তার এই লড়াই প্রত্যাখ্যান করলে সে তখনই তাকে ছুরি মেরে হত্যা করে, যেটা দেখে তার ছেলে হোরাস তার ডানাওয়ালা গড রূপে রূপান্তরিত হয়ে যায় এবং সে সেটের সঙ্গে লড়াই করতে শুরু করে। কিন্তু সেটও নির্দিষ্ট রূপে আসে আর হোরাসকে নিমিষেই পরাজিত করে। তারপর সেখানে হোরাসকে হত্যা করতে গেলে হোরাসের প্রেমিকা সেটের সামনে নত হয়ে তার প্রাণ ভিক্ষা চায়। ফলে হোরাসের দুই চোখ তুলে নিয়ে সেট তাকে হত্যা না করে ছেড়ে দেয়। তারপর সমস্ত মানব জাতির উদ্দেশ্যে সে ঘোষণা করে আজ থেকে সবাই তার গোলাম, আর তাদের সকলেরই যে বিনা শর্তে পুনর্জন্ম হতো সেটা আজ থেকে বন্ধ। আসলে মিশরীয় মাইথোলজি অনুযায়ী সেখানে সকলেরই পুনর্জন্ম হতো, যেটা এতদিন নির্ভর করত যে যার কৃতকর্মের উপর। মানে কে কতটা ভালো করতে পারছে তার উপর নির্ভর করত কে কত তাড়াতাড়ি পুনর্জন্ম নিবে। কিন্তু এই মুহূর্তে সেট ঘোষণা করে পুনর্জন্ম হতে গেলে আজ থেকে ট্যাক্স দিতে হবে, আর যে যত বেশি ট্যাক্স দিবে তার তত তাড়াতাড়ি পুনর্জন্ম ঘটবে। তারপর এখান থেকে 1 বছর কেটে যায়, যেখানে আমরা দেখতে পাই সেট এখন পুরো মিশরকে নিজের অধীনে নিয়ে নিয়েছে। তাই তার অধীনে থাকা সকল প্রজারা তার আদেশ মানতে বাধ্য। আর যদি তাকে কেউ উপেক্ষা করে তাহলে হয় তাকে মেরে ফেলা হয়, আর না হয় তাকে কৃতদাস বানিয়ে ফেলা হয়। যাই হোক, এরপর আমরা বিক এবং জায়া নামক এই মুভির নায়ক নায়িকার সাথে পরিচিত হই, যারা এই দুজন একে অপরকে খুব ভালোবাসে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, সেট নিজেকে রাজা হিসাবে ঘোষণা করার পর তাদের জীবন এখন অনেকটাই পাল্টে যায়। কারণ জায়া বর্তমানে সেটের প্রধান নির্মাতা উর্সুর একজন দাসী, আর বেক একজন ছোটখাটো চোর হিসাবে কোনোভাবে তার জীবন কাটাচ্ছে। যদিও বিক মাঝে মাঝে লুকিয়ে লুকিয়ে জায়ার সাথে দেখা করে, কিন্তু এভাবে আর কতদিন চলবে এটা তারা কেউ জানে না। কারণ জায়ার মালিক উর্সু একদমই ভালো মানুষ না। তো সে যদি জানতে পারে তার মহলে লুকিয়ে লুকিয়ে কেউ প্রবেশ করে তাহলে তাদের আর নিস্তার থাকবে না। যদিও জায়া এখনো বিশ্বাস করে হোরাস একদিন ঠিক তাদের মাঝে ফিরে আসবে আর তাদের জীবন আবারও আগের মতো হয়ে উঠবে। কিন্তু বিক সেটা একদমই মানতে নারাজ, কারণ সেট যেভাবে তাকে পরাজিত করে নির্বাসনে পাঠিয়েছে তার আর ফিরে আসার কোনো চান্স নেই। কিন্তু বিকের এই মনোভাবের কথা জানতে পেরে জায়া একদিন তাকে জানায় আমরা কোনোদিন হোরাসের চোখটাকে আবারও ফিরে দিতে পারি কিনা, তাহলে সে আবারও ফিরে আসবে তার বাবার মৃত্যুর বদলা নিতে।
আর সে তার পুরো লক্ষ্য পূরণ করতে পারলে আমাদেরও এই দুর্দশা কেটে যাবে। কিন্তু প্রশ্ন হলো, হোরাসের চোখ বর্তমানে কোথায় আছে? আসলেই 1 বছর আগে সেটের প্রধান নির্মাতা উর্সু সেটের বাবা মোহন রায়ের উদ্দেশ্যে একটি বিশাল উঁচু স্মৃতিস্তম্ভ তৈরি করেছে। সেখানেরই একটি গোপন ঘরে রাখা হয়েছে হোরাসেরই চোখ। আর জায়া ওই গোপন ঘরের ম্যাপটি বেককে দেখিয়ে সেখান থেকে হোরাসের চোখটাকে চুরি করে আনতে বলে, যাতে তারা হোরাসের ওই চোখ ফিরিয়ে দিতে সাহায্য করতে পারে। ফলে প্রেমিকার কথা মতো বেক ওই ভল্টে প্রবেশ করে। বহু বাধা কাটিয়ে হোরাসের একটি মাত্র চোখ উদ্ধার করে, কারণ ওই ভল্টে একটি চোখ রাখা ছিল। ফলে সেটা নিয়ে বেক তার গার্লফ্রেন্ডের কাছে ফিরে আসে। তখন অলরেডি উর্সু জেনে গেছে জায়া তার প্রেমিককে সাহায্য করছে ওই ভল্টে প্রবেশ করতে। ফলে প্রহরীরা সঙ্গে সঙ্গে তাদের দুজনকে চারদিক থেকে ঘিরে ফেলে। তবে বেক তার কাছে থাকা ওই চোখ ব্যবহার করে জায়াকে সঙ্গে নিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে, যাতে যত তাড়াতাড়ি সম্ভব ওই চোখ হোরাসের কাছে দিতে পারে। কিন্তু দুর্ভাগ্যবশত পালানোর সময় জায়া গুরুতরভাবে আহত হয়। ফলে বেক আরো দ্রুত তাকে নিয়ে হোরাসের কাছে পৌঁছানোর চেষ্টা করে, যাতে হোরাস তাকে কোনো রকম ভাবে সাহায্য করতে পারে। যদিও নির্দিষ্ট জায়গায় পৌঁছানোর পূর্বেই জায়া তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে, কিন্তু তবুও বেক ওই চোখ নিয়ে হোরাসের কাছে পৌঁছে ওই চোখের বিনিময়ে তাকে সাহায্য করতে বলে। তখন হোরাসও নিজের চোখ ফিরে পাওয়ার জন্য জায়াকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু এই কাজে সে সফল না হয়ে বেককে জানায়, তোমার প্রেমিকা আমার ক্ষমতার বাইরে চলে গেছে, তাই তাকে জীবিত করাটা আমার পক্ষে সম্ভব না। এই বলে সে পুনর্জন্ম দেবতা অনুবিককে ডেকে তাকে আদেশ দেয় এই মহিলাকে পুনর্জন্মের দিকে নিয়ে যেতে। যেটা শুনে বেক তার উপর রেগে যায়, কারণ বর্তমান টাইমে পুনর্জন্মের জন্য ট্যাক্স লাগে। আর যেহেতু জায়ার কাছে এই মুহূর্তে কোনো অর্থ নেই, তাই তার জন্য পুনর্জন্ম এক প্রকার অসম্ভব। যে কারণে হোরাসকে তার চোখ ফিরিয়ে দিতে অস্বীকার করে, যদিও হোরাস তার থেকে নিজের চোখ কেড়ে নেয়। আর এরপর সে জানতে চায় আমার আরেকটি চোখ কোথায়। তখন বেক তাকে জানায়, তোমার আরেক চোখ আছে সেটের পিরামিডের ভিতরে, আর আমি জানি ওই পিরামিডের ভিতরে কিভাবে প্রবেশ করা যায়। কিন্তু আমি তোমাকে প্রবেশ করতে তখনই সাহায্য করব যখন তুমি আমাকে কথা দিবে আমার গার্লফ্রেন্ডকে পুনরায় জীবিত করে তুলবে। না হলে আমি তোমাকে এই বিষয়ে কোনো রকমের সাহায্য করব না। এবার এই কথা শুনে হোরাস তাকে জানায়, কাউকে পুনরায় জীবিত করার ক্ষমতা একমাত্র রাজারই থাকে, তাই তুমি যদি আমাকে সাহায্য করো ওই দ্বিতীয় চোখটি ফিরে পেতে, তাহলে আমি সেটকে হারিয়ে পুনরায় রাজা হয়ে তোমার গার্লফ্রেন্ডকে জীবিত করব। যদিও হোরাস জানে এটা তার পক্ষে করা প্রায় অসম্ভব, তবুও তার চোখ ফিরে পাওয়ার আশায় এই মুহূর্তে বেককে কথা দিয়ে দেয় তার প্রেমিককে পুনরায় জীবিত করার। ফলে এরপরে তারা দুজন বেরিয়ে পড়ে হোরাসের দাদা রায়ের সঙ্গে দেখা করতে, কারণ হোরাস খুব ভালোভাবে জানে মরুভূমির দেবতা মানে সেটকে হারাতে গেলে আগে ওই মরুভূমিকেই মুছে ফেলতে হবে, যে কাজে তাকে সাহায্য করতে পারে একমাত্র তার পিতা মোহন রা। যাই হোক, এদিকে উর্সু সেটকে জানিয়ে দেয় তার বল থেকে একটি চোখ চুরি করে নিয়ে গেছে। ফলে সঙ্গে সঙ্গে সেট উপস্থিত হয় হোরাসের বাড়িতে। সেখানে সে শুধুমাত্র জায়ার লাশ দেখতে পায়, কারণ হোরাস তো আগে থেকে সেখান থেকে পালিয়েছে। ফলে সঙ্গে সঙ্গে সে তার সেনাবাহিনীকে অর্ডার দেয় হোরাস বর্তমানে কোথায় আছে সেটা উদ্ধার করার জন্য। আর তারপরে সে উপস্থিত হয় তার ওয়াইফ নেপথিসের কাছে, যে তার সাথে না থেকে সম্পূর্ণ আলাদা থাকে, কারণ সেটের এই সমস্ত নিষ্ঠুর কর্মকাণ্ড নেপথিসের একদমই পছন্দ না। যে কারণে সেট এই মুহূর্তে নিষ্ঠুরভাবে আঘাত করে তার ডানা কেটে দেয়। অন্যদিকে দেখা যায় হোরাস তার পিতা মোহর কাছে প্রার্থনা করে ক্ষণিকের জন্য তার ক্ষমতা ফিরে পেয়ে বেককে সঙ্গে নিয়ে উপস্থিত হয় সানাবগড়ের কাছে, মানে তার পিতা মোহর ঐশ্বরিক পাত্রে, যেখান থেকে মোহন রা এক বিশাল ছায়াজন্তু এপিসের থেকে এই বিশ্বকে বাঁচিয়ে আসছে। মানে এই ছায়াজন্তু সবসময় চায় পৃথিবীকে গ্রাস করে নিতে, আর মোহনরা এই জন্তুর সাথে প্রতিদিনই লড়াই করে বিশ্বকে বাঁচিয়ে আসছে। যাই হোক, হোরাস তার সম্মুখে উপস্থিত হয়ে এই সমস্ত ঘটনা জানিয়ে যখন তার শক্তি ফিরিয়ে দেওয়ার জন্য রিকোয়েস্ট করে, তখন মোহন রা তাকে জানিয়ে দেয় এই বিষয়ে আমি তোমাকে কোনো রকম সাহায্য করতে পারবো না, যা করার তোমার নিজেরই করতে হবে। ফলে ব্যর্থ হয়ে এখান থেকে ফিরে যাওয়ার সময় সেখানকার ঐশ্বরিক পানি সে একটি শিশিতে ভর্তি করে নেয়, যার সাহায্যে সে মরুভূমিকে মিটিয়ে ফেলতে পারবে।
আর এখান থেকে আবারও মিশরে ফিরে যাওয়ার সঙ্গে সঙ্গে তার শক্তি চলে যায়, কারণ হোরাস বিশ্বাস করে যতক্ষণ পর্যন্ত তার দুই চোখ ফিরে না পাচ্ছে ততক্ষণে সে তার পুরো শক্তি ব্যবহার করতে পারবে না। যদিও এই ধারণা যে একদমই মিথ্যা, সেটা হোরাস একদম শেষ মুহূর্তে গিয়ে বুঝতে পারবে। এরপর সেটের বাহিনী তাদের দুজনকে দেখতে পেয়ে শুরু হয় তাদের সঙ্গে হোরাসের লড়াই, কিন্তু নিমেষেই হোরাস তাদেরকে পরাজিত করে। ফলে সেখান থেকে ফিরে ওই বাহিনী সেটকে জানায় বর্তমানে হোরাসের একমাত্র সঙ্গী এখন একজন মানুষ, যে ওই বর থেকে তার একটা চোখ চুরি করে নিয়ে তাকে ফিরিয়ে দিয়েছে, আর এখনো সে হোরাসকে সাহায্য করছে যাতে সে তার প্রেমিকাকে পুনরায় জীবিত করতে পারে। ফলে এরপরে তার দুই শিকারী এটাতকে এবং আটাতকে দায়িত্ব দেয় হোরাস ও তার সঙ্গীকে পুনরায় মিটিয়ে ফেলতে, যার পর সেট উপস্থিত হয় গড অফ লাভ হ্যাথরের সম্মুখে। আসলে সেট এই রাজত্ব দখল করার পর হ্যাথরকে তার দাসীতে রূপান্তরিত করেছিল, আর এই মুহূর্তে সেট হ্যাথরের সামনে উপস্থিত হয়ে সে তাকে আদেশ দেয় তাকে নিয়ে মৃত্যুলোকে উপস্থিত হতে, কারণ আগে এই হ্যাথর মৃত্যুলোকেরই এক দেবী ছিলেন। কিন্তু এখন হ্যাথর সেটকে জানিয়ে দেয় এই মুহূর্তে ল্যান্ড অফ ডেথে যাওয়া কিছুতেই সম্ভব না, কারণ সেখানকার শয়তানরা নিমিষেই তাদের দুজনকে শোষণ করে নিবে। কিন্তু সেট জানে হ্যাথরের কাছে এমন একটি ব্যাসলেট রয়েছে যেটা ওই সমস্ত শয়তানের হাত থেকে প্রোটেক্ট করে, তাই এই ব্যাসলেট যতক্ষণ তার হাতে আছে শয়তানরা তার কিছুই করতে পারবে না। ফলে হ্যাথর এক প্রকার বাধ্য হয়ে তাকে নিয়ে রওনা হয় ল্যান্ড অফ ডেথের উদ্দেশ্যে, কারণ সে যে কোনো উপায় হোরাসকে আটকাতে চায়। কিন্তু দেবী হ্যাথর সেটের কাছ থেকে মুক্তি পাওয়ার জন্য চালাকি করে তার হাত থেকে ব্যাসলেটটি খুলে নেয়, ফলে ল্যান্ড অফ ডেথ থেকে শয়তানরা নিমিষেই তাকে নিয়ে যায়। এদিকে দেখা যায় সেটের দুই শিকারী ভয়ঙ্কর দুই দৈত্যরূপী সাপের পিঠে চেপে হোরাস এবং বেকের সম্মুখীন হয় আর প্রাণপণ চেষ্টা করতে থাকে হোরাস এবং বেককে মেরে ফেলার জন্য। কিন্তু হোরাস তার ক্ষমতা ব্যবহার করে একটি শিকারীকে পরাজিত করতে পারলেও আর একটি শিকারী তাদের প্রায় ধরে ফেলে। কিন্তু সেই মুহূর্তে হ্যাথর সেখানে উপস্থিত হয়ে ওই সাপকে বশ করে এবং নিজেকে নিজেই আগুন লাগানোর নির্দেশ দেয়, আর এভাবে তারা ওই দুই শিকারী থেকে মুক্তি পায়। তারপর তারা তিনজন মিলে সিদ্ধান্ত নেয় তাদের হোরাসের আরেকটি চোখ উদ্ধার করতে গেলে পিরামিডে প্রবেশ করতে হবে, আর ওই পিরামিডে প্রবেশ করে হোরাসের চোখ পর্যন্ত পৌঁছাতে গেলে একটি দৈত্যের দাদার উত্তর দিতে হবে। ফলে ওই কাজের জন্য তারা উপস্থিত হয় জ্ঞানের দেবতা থোতের সম্মুখে, কারণ ওই ধাঁধার উত্তর একমাত্র জ্ঞানের দেবতাই দিতে পারে। তাই যে কোনো উপায়ে থোতকে তাদের সঙ্গে নিতে হবে। কিন্তু প্রথম দিকে থোত তাদেরকে সাহায্য করতে রাজি না হলেও বেগ যখন তার জ্ঞান নিয়ে প্রশ্ন তুলে তখনই সে তাদের সঙ্গে পিরামিডে যেতে রাজি হয়। তারপর তারা ওই চারজন মিলে ওই পিরামিডে প্রবেশ করলে সেই দৈত্য তাদের সামনে এসে তাদের একটি ধাঁধার উত্তর দিতে বলে, কিন্তু থোত সেই উত্তর প্রথম দিকে ভুল দিলে সে তাদের উপর আক্রমণ করতে শুরু করে। আর এই রকম বেশ কয়েকবার ভুল উত্তর দেওয়ার পর অবশেষে সঠিক উত্তর দিলে সেখান থেকে সামনে এগিয়ে যাওয়ার পারমিশন পায়। তারপর হোরাস প্রথমেই তার কাছে থাকা জল ওই মধ্যে থাকা অগ্নিগহ্বরে ঢালার জন্য রেডি হয়, কারণ এভাবেই সে ওই মরুভূমিকে মেটাতে পারবে আর সেটার ক্ষমতা কিছুটা হলেও কমবে। কিন্তু ওই কাজ করার আগেই সেই স্থানে উপস্থিত হয়ে হোরাস ও হ্যাথরকে একটি জায়গায় বন্ধ করে সে জল নষ্ট করে দেয়, আর একই সঙ্গে থোতের মস্তিষ্ক খুলে সেখান থেকে চলে যায়। তারপর ওই পিরামিডও সঙ্গে সঙ্গে ধ্বংস হতে শুরু করে, কিন্তু হোরাস কোনোভাবেই ওই খাঁচা থেকে মুক্ত হয়ে হ্যাথর ও বেককে বাঁচিয়ে নেয়। কিন্তু এরপরে বেক হোরাসের উপর চিৎকার করতে শুরু করে, কারণ একটু আগেই সে তাকে জানিয়ে গেছে হোরাস এই পিরামিড পর্যন্ত পৌঁছানোর জন্য এতদিন তাকে ব্যবহার করে গেছে, সে তার প্রেমিকাকে কোনোদিনও বাঁচাতে পারবে না। আর এই কারণেই বেক তার উপর প্রচন্ড রেগে যায়। এবার এই পরিস্থিতি দেখে হ্যাথর সিদ্ধান্ত নেয় বেকের প্রেমিকা যাতে পুনর্জন্ম লাভ করে এই বিষয়ে তাকে কিছুটা সাহায্য করতে, কারণ পুনর্জন্ম নিতে গেলে এখন ট্যাক্স দিতে হবে আর তার কাছে বর্তমানে কিছুই নেই। তাই হ্যাথর পুনর্জন্মের দেবতা অনুবিশকে সেখানে ডেকে তাকে জিজ্ঞেস করে তার হাতে যে ব্যাসলেট রয়েছে এটার বিনিময়ে কি যাকে পুনর্জন্ম দেওয়া যাবে। অনুবিশ তাকে জানায় হ্যাঁ অবশ্যই, যদিও এই কাজে হোরাস তাকে বাধা দেয়, কিন্তু তবুও বেকের জন্য সে তার হাতে থাকা ব্যাসলেটটি খুলে দেয়
আর নিমেষের মধ্যেই ল্যান্ড অফ ডেথের শয়তানরা তাকে সেখান থেকে নিয়ে যায়। তারপর হ্যাথরের কথা মতো অনুবিশ বেগকে সঙ্গে নিয়ে উপস্থিত হয় পুনর্জন্ম দুয়ারে, যাতে শেষবারের মতো সে তার প্রেমিকার সঙ্গে দেখা করে নিজের হাতে ওই ব্রেসলেট তাকে তুলে দিতে পারে। কিন্তু সমস্যা হয়ে যায়। এই সময়ে পরকালের দরজা বন্ধ করে দেওয়া হয়, মানে তার পুনর্জন্ম বিঘ্নিত হয়। কারণ এই সময়ের মধ্যে সে তার বাবা মোহন রায়ের সামনে উপস্থিত হয়ে তার এই জীবনের জন্য তার বাবাকেই দায়ী করতে শুরু করে। কিন্তু মোহন রা তাকে জানায়, আমি চেয়েছিলাম তুমি আমার জায়গা নেবে এবং ভয়ঙ্কর দানবের সঙ্গে লড়াই করবে, আর আমি এখন পর্যন্ত তোমার সঙ্গে সেই আশাই রাখি। কিন্তু এই কথা শুনে সে তার বাবাকে জানায়, হ্যাঁ আমি আপনার জায়গায় নিব, কিন্তু সেটা এখানে না। এই বলে সে তার বাবার হাতলের মাধ্যমে তাকে আঘাত করে এবং ওই পথ থেকে বাহিরে পাঠিয়ে দেয়। ফলে যে রাক্ষসকে তিনি এতদিন আটকে রেখেছিলেন সে নির্দ্বিধায় এই বিশ্বকে গ্রাস করতে শুরু করে, যে কারণে পরকালের দরজা এই সময় বন্ধ করে দেওয়া হয়। ফলে বেক আবারও হোরাসের কাছে ফিরে এসে তাকে জানায় যা করার তাদেরকে খুব তাড়াতাড়ি করতে হবে, না হলে সমস্ত কিছু ধ্বংস হতে চলেছে। ফলে তারা একটি রথের মাধ্যমে রওনা হয় সেটার রাজধানীর উপরে। আর ওদিকে সে বিশেষ উপায়ে থোতের মস্তিষ্ক, হোরাসের চোখ, নেপথিসের ডানা, রায়ের বর্ষা সমস্ত কিছু নিয়ে সজ্জিত হয়ে স্মৃতি স্তম্ভের উপর থেকে এপেককে তার দিকে আকৃষ্ট করতে শুরু করে। কারণ সে ভেবে নিয়েছে ওই দৈত্যকে পুরোপুরি রূপে হত্যা করবে আর তারপর সমস্ত কিছু তার রাজত্বে চলে আসবে। কিন্তু এরই মধ্যে হোরাস সেই স্থানে উপস্থিত হয়ে তার সঙ্গে লড়াই করতে শুরু করে, আর এই কাজে তাকে সাহায্য করতে শুরু করে বেক। এমনকি চালাকি করে বেক হোরাসের আরেকটি চোখ বর্ম থেকে খুলে নেয়। কিন্তু হোরাসকে তার চোখ ফিরিয়ে দিতে গিয়ে বেক উপর থেকে নিচে পড়ে যেতে শুরু করে, যেটা দেখে হোরাস তার চোখ উদ্ধার করার বদলে বেককে বাঁচাতে গেলে পুনরায় সে তার শক্তি ফিরে পায়, মানে ভয়ঙ্কর আকারে রূপান্তরিত হয়ে বেককে নিচে নামিয়ে নিয়ে আসে। আর তারপর পুরো শহর জুড়ে শুরু হয় সেটের সঙ্গে তার লড়াই। এবং এক সময় হোরাসের চালাকিতে সেট ওই স্মৃতি স্তম্ভের তলায় চাপা পড়ে এবং সে গুরুতরভাবে আহত হয়। তারপর বেকের সঙ্গে কথা বলতে গেলে সে সেখানেই মারা যায়, কারণ সেটের সঙ্গে সঙ্গে সেও গুরুতরভাবে আহত হয়েছিল। যেটা দেখে হোরাস তাকে নিয়ে উপস্থিত হয় তার সেই বাড়িতে, যেখানে সে জায়ার মৃতদেহের সাথে শুইয়ে দেওয়া হয়। কিন্তু ঠিক এই টাইমে তার সামনে উপস্থিত হয় তার দাদা মোহন রা। আর হোরাসকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন তিনি তার কাছে ঋণী, যার কারণে হোরাস এই মুহূর্তে তার কাছে যা চাইবে তিনি উপহার হিসাবে সেই জিনিসই দিবে। কিন্তু হোরাস এই মুহূর্তে নিজের জন্য না চেয়ে বেক এবং জায়াকে জীবিত করে দিতে বলে। আর কথা মতো নিমেষেই তারা দুজন সেখানে জেগে উঠে। এরপর দেখা যায় হোরাসকে ওই মিশরীয় রাজা হিসাবে ঘোষণা করা হয়, যেখানে পুনর্জন্ম নিতে গেলে কোনো ট্যাক্স লাগবে না, যে যার কৃতকর্মের উপর ভিত্তি করে পুনর্জন্ম লাভ করবে। এমনকি এখানে আমরা দেখতে পাই থত এবং নেপথিসকেও জীবিত করা হয়েছে। কিন্তু হোরাস তার প্রেমিকাকে উদ্ধার করার সিদ্ধান্তে সেই ব্রেসলেট সেখান থেকে নিয়ে বেরিয়ে পড়ে, যদিও যাওয়ার আগে এই সমস্ত দায়িত্ব দিয়ে যায় বেগের হাতে। আর এখানেই এই অসাধারণ মুভিটির সমাপ্ত হয়। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।